শুরু হয়েছে নি? ফিনিশ। হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই বন্ধু যারা আছেন। আসলে গতকালকের থেকে কিছু লোক গোষ্ঠী তারা কেন, কি তাদের উদ্দেশ্য, আসলে আমি এই বিষয়ে কোনো কিছুই জানি না। কেন, কি জন্য তারা আমার পিছনে লাগছে সেটাও আমি বলতে পারবো না। আর এখানে যে বিষয়টা আমাকে বলা হচ্ছে, আমি কিডন্যাপারদের গডফাদার। আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইজ্জতের কসম, আমি যদি এরকম কোনো কিছুর সাথে জড়িত তো নাই, এর আশেপাশেও নাই, বরঞ্চ আমি নিজে কিডন্যাপের শিকার হয়েছিলাম। সেই থেকে আমি এই কিডন্যাপের বিরুদ্ধে ধীরে ধীরে কাজ করতে শুরু করি। কাজ করতে গিয়ে কিডন্যাপাররা যারা অ্যারেস্ট হয়েছে, অসংখ্য কিডন্যাপারদেরকে অ্যারেস্ট করতে আমি সহযোগিতা করি সৌদি প্রশাসনকে। এতে আমাদের বাংলাদেশি যেসব সন্ত্রাসী গোষ্ঠী আছে তারা আমার পিছনে আমাকে হত্যা চেষ্টা এবং আমাকে গুম করা এবং আমাকে মারার জন্য কয়েকবার আক্রমণ করেছে। তা এই সকল বিষয় সৌদি প্রশাসন অবগত আছে। আর যারা আমাকে চিনেন, এরিয়াদের বুকে আজকে দীর্ঘ 19 থেকে 20 বছর কেউ এমন একটি ওয়ার্ড অথবা কথা বলতে পারবে না আমি গোলাম সরোয়ার আপেল কেউর কোনো ক্ষতি করেছি উপকার ব্যতীত। আর যদি কেউ বলতে পারে, আর আমি জানি না, এই লিটন গাজী ভাই, আমি জানতাম যে উনি সৌদি আরবে থাকতো। উনি 2017 সালে মনে হয়, সম্ভবত 17-18 সালে উনি সৌদি আরব থেকে চলে গেছে। উনি তো আমাকে খারাপ ভাষায় বলছে, আমি ওনাকে খারাপ ভাষা বলবো না, কারণ বাবা মা তো আমার যেমন বাবা মা আছে ওনারও বাবা মা আছে। আর আমি যদি কোনো অন্যায় করে থাকি, যদি সেই ধরনের কোনো লিগ্যাল কোনো ডকুমেন্টস আপনি লিটন গাজী যদি দেখাতে পারেন, আসেন, ওপেন চ্যালেঞ্জ দিলাম আপনাকে, দেখি আসেন, পারবেন? কার কথায়, কার উস্কানিতে বাংলাদেশে পালিয়ে যাওয়া কিডন্যাপারদের টাকা খেয়ে আপনি আমার বিরুদ্ধে ফেসবুকে এসব সংবাদ প্রচার করছেন? আর আমি যাতে সবার কাছে আপনি বাংলাদেশে ভিউ বেশি পান অথবা বা পান, সেজন্য আপনি কি করছেন, আমাকে যুবলীগের ট্যাগ লাগাইছেন। ভাই, হ্যাঁ, আমি আমার পরিবারগতভাবে আমি আওয়ামী লীগ করি, আমি যুবলীগের কর্মী, এটা সত্য। কিন্তু গত আওয়ামী লীগের যে 16 বছর ক্ষমতায় ছিল, এই 16 পয়সা অথবা 16 টাকার কোনো দুর্নীতি অথবা কোনো কিছু করেছি সে সুযোগও আমার ছিল না, আর সেটা আমি করিও নাই, কারণ আমি একজন ব্যবসায়ী। আর আপনি যে বিষয়টা নিয়ে, কিডন্যাপ নিয়ে আপনি আজকে 2 দিন ধরে কথা বলতেছেন, আপনি কয়জন কিডন্যাপারদেরকে হেল্প করতেছেন? আর যারা ভুক্তভোগী তাদের সাথে যে অত্যাচার করা হয়েছে আমি তা নিজে চোখে দেখেছি। আপনি কি করেছেন তাদের জন্য একবার বলতে পারবেন? আল্লাহর ইজ্জতের কসম করে বলেন তো, কয়জন কিডন্যাপারকে আপনি উদ্ধার করেছেন? আজকে যাদের উস্কানিতে আপনি আমার বিরুদ্ধে কথা বলতেছেন, ভাই, আমি এখনো সম্মান রেখে আপনাকে বলি, আপনি মুসলমান, আমি মুসলমান, পাক পবিত্র দেশ সৌদি আরব,
এখানে কোনো প্রকার কোনো অন্যায় এবং কোনো কিছু করে কেউ পার পাইতে পারে না না না। এটা মোহাম্মদ বিন মালিক সালমানের সৌদি আরব। মালিক সালমান এত সৎ এবং নিষ্ঠার সাথে রাষ্ট্র পরিচালনা করছেন, আর ওনার পুত্র MBS মোহাম্মদ বিন সালমান কঠোর হস্তে যেভাবে সকল অন্যায় এবং প্রবাসীদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে, আর আমরা প্রবাসীরা বাঙালি কিছু সংখ্যাগরিষ্ঠ বলবো না আমি তাদেরকে, তারা হয়তোবা মানে কেন তারা এই লাইনে আসছে, বাংলাদেশ থেকে এখানে এসে এসব ধরনের কার্যকলাপ, সন্ত্রাসী কার্যকলাপ তারা করতেছে। এসব ধরনের কার্যকলাপ করে বাংলাদেশের ভাবমূর্তিকে কোথায় নিয়ে যাচ্ছে? বাংলাদেশের ভিসা বন্ধ হয়ে যাচ্ছে এসব সন্ত্রাসীদের জন্য। আপনি ওইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা না বলে আপনি বলতেছেন কার বিরুদ্ধে? যে এই সন্ত্রাস দমনে সৌদি প্রশাসনকে আমি হেল্প করছি। আপনি কি একবারও আল্লাহকে ভয় করেন না? কার প্ররোচনায় আপনি এসব করছেন? কি জন্য করছেন? কেন করছেন? আর প্রিয় 14 গ্রামবাসী, আপনারা খুব ভালোভাবে জানেন, বিশেষ করে আমার 14 গ্রামবাসী এবং আমি যে ইউনিয়নের সন্তান চিওরার, আপনারা সবাই জানেন আমি কি কোনো প্রকার কোনো অন্যায়, কোনো দুর্নীতি, কোনো কিছুর সাথে কখনো ছিলাম কি না, এবং আমার এলাকার যারা গরিব দুঃখী আছে তাদেরকে আমি ওই সময় সরকারের কোনো অর্থ ছাড়া আমার নিজের রক্তের উপার্জিত অর্থ দিয়ে আমি সহযোগিতা করেছি। সেটা আমার এলাকাবাসী জানে এবং এলাকাবাসী আমার সাথে আছে। সেজন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ। কালকে আপনারা যেটা দেখিয়েছেন, আমি মনে করেছিলাম লিটন গাজীর এই পোস্ট দেখে আমি আর কাউকে উদ্ধার করতে, কাউকে হেল্প করতে যাব না, কিন্তু আপনাদের এত ফোন আমি পেয়েছি। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, আপনারা সবাই যদি আমাকে সহযোগিতা করেন, রিয়াদের বুকে কোনো কিডন্যাপার থাকবে না, থাকবে না, থাকবে না। তাদের পক্ষে এক লিটন গাজী নয়, যদি হাজারো লিটন গাজী আসে কিছুই করতে পারবে না। আর উনি একটা ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন, এটা ওনার দলিল, প্রুফ। এখানে গতকালকে ওই যে 3 জন ব্যক্তি কিডন্যাপ হয়েছে, ওই কিডন্যাপ হওয়ার পরে আমার ছোট ভাই আমাকে বিষয়টা জানায়। জানানোর পরে আমি আইনি পদক্ষেপ যা যা নেওয়ার পরে ওরা মুক্তি পায়। আর আপনি আমার ছোট ভাইয়ের কণ্ঠ আপনার পেজে দিয়ে আপনি প্রমাণ করতেছেন কি আমি কিডন্যাপার? হাস্যকর। আপনার লজ্জা হওয়া উচিত। আপনার তো লজ্জাও নাই মনে হয়। আসেন না একটু লাইভে আসি, কথা বলি একটু। আর আমার বন্ধু কাজী সেলিম, আমার বন্ধু কিডন্যাপ হয়েছিল, কিভাবে তাকে আমি উদ্ধার করেছি জানে, পার্সোনালি জেনে নেন। আপনি রিয়াদের প্রত্যেকটা লোক থেকে খবর নেওয়ার পরে আপনি বুঝতে পারবেন আসলে কি গোলাম সরোয়ার আপেল কি, সে কি আসলে অপরাধী না ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে যায় আজকে তার বিরুদ্ধে কুৎসা রটনা করতেছেন। বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করতেছি, গত 2 সপ্তাহ যাবৎ আমাদের 2 জনের নাম খুব বেশি আসতেছে। আমার ভাই সুলতান আর আমার নাম তারা ট্যাগ লাগিয়ে কিডন্যাপারদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে। কিন্তু আপনারা কি পারবেন? সুলতান কোনো দুর্নীতি করে না, আপেল কোনো দুর্নীতি করে না, আপেল কোনো দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয় না, এবং কোনো অপরাধ আপেল করেছে একটা প্রমাণ নিয়ে আসেন তো। পারবেন না ভাই।
শুধু এতটুক বলবো, কেউ যদি মানহানি করেন, খালাস, আপনি আপনি হয়তো বা অনেক বড় মাপের লোক, আমি তুচ্ছ একজন ছোট মানুষ। এই ছোট মানুষ হিসাবে আমি আপনার কাছে কিছুই না। আপনি আমাকে অনেক কিছু করতে পারেন, আমি আপনাকে হয়তো বা কিছুই করতে পারবো না। কিন্তু একবার চিন্তা করেন তো, কাল হাসরের ময়দানে যখন রাব্বুল আলামিন আকামুল হাকিমিন দাঁড়াবেন বিচারকের আসনে, তখন কি আমি আপনাকে ছাড়বো? তখন আপনি কি জবাব দিবেন? কোনো জবাব আছে? আজ হয়তো বা ষড়যন্ত্র অথবা টাকা খেয়ে অনেকেই ষড়যন্ত্র করতে পারে, কিন্তু কাল হাসরের ময়দানে ওইখানে কি করবেন? ওইখানে তো মিথ্যা চলে না ভাই। আমি আমি আপনার অতীত নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, এজন্য কারণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হাদিসে বলেছেন, তুমি যদি অন্যের দোষ গোপন রাখো, কাল হাসরের ময়দানে আমি তোমার দোষ গোপন রাখবো। ভাই, আপনি সাংবাদিক মানুষ হন অথবা যে মানুষই হন, যেখানে হন, আপনি আপনার রাস্তায় কাজ করে যান। যদি কখনো, আপনি তো এখন প্রবাসী না, এখন আপনি বাংলাদেশে, আপনি প্রবাসীদের জন্য কাজ করেন, ওকে, আলহামদুলিল্লাহ, গুড। আর যে সকল পেজ অথবা আমাদের ভাই, যেমন করোনার সময় আমার লিওন ভাই অনেক কাজ করেছে, বিন মিশাল এবং অনেকেই আছে, আমি কয়জনের নাম বলবো, সবাই প্রবাসীদের জন্য কাজ করে যাচ্ছে। ভাই আসুন, আমি একটা ঐক্যের ডাক দিই। আজকে এখান থেকে আমরা একটা শপথ নিই, আমরা কোনো কিডন্যাপ যেই হবে আমরা তাদেরকে আইনের হাতে তুলে দিই, থানায় গিয়ে তাদের বিরুদ্ধে মামলা করি, এবং যদি অনেক সময় প্রমাণের ডকুমেন্টসের যদি কোনো সমস্যা হয় তখন থানা মামলা নিতে চায় না, ওই সময় আমরা কি করব? আমাদের বাংলাদেশ এম্বাসির শরণাপন্ন হব। এবং অনেকে বলে বাংলাদেশ এম্বাসি হেল্প করে না, এই কথাটা মিথ্যা। এবং আমাদের যতজন কাউন্সিলর সাহেব আছেন এবং লেবার কাউন্সিলর থেকে শুরু করে অথবা আমাদের আইনি সহযোগিতা দেওয়ার জন্য যতজন আছেন, সবাই এ পর্যন্ত কিডন্যাপের অভিযোগ নিয়ে এম্বাসিতে গিয়ে কেউ খালি হাতে ফেরত এসেছে বলে আমার মনে হয় না। ওনারা ওখান থেকে যে সময় একটা খেতাব দিয়ে দেবে, তখন থানা অটোমেটিকলি আপনার মামলাটা নিয়ে নেবে, আপনি তখন মামলা করতে পারবেন খুব সহজে। আসুন, যারা কিডন্যাপ হয়েছেন, বিশেষ করে এখন আসেন আমি কিডন্যাপের ধরনগুলো একটু তুলে ধরি। বর্তমান কিডন্যাপ বেশি হচ্ছে আমার ড্রাইভার ভাইরা। কিভাবে? ওনাদেরকে ভাড়ার কথা বলে নিয়ে যাচ্ছে, নিয়ে যেয়ে 3-4 জনে মিলে আটকিয়ে রাখতেছে। এরপরে বাংলাদেশ থেকে মুক্তিপণ আদায় করা হচ্ছে, সবচাইতে জঘন্য। আর এই ড্রাইভার ভাইরা সৌদি আরবে যদি আমি বলি সবচাইতে বেশি কষ্ট করে, সেটা আমার ড্রাইভার ভাইরা। কেন? না তাদের ঘুম, না কোনো কিছু, ঘুম মেরে তারা কাজ করতে হয়। ওই ভাইদেরকে যদি কিডন্যাপ করে, টর্চার করে, তখন কার রক্ত ঠান্ডা থাকবে? তখন কার টাকা ঠান্ডা, তখন কার মাথা ঠান্ডা থাকবে বলেন? ভাই, আমি কেন কিডন্যাপারদের বিরুদ্ধে যুদ্ধ করতেছি? কি জন্য করতেছি? আজ আমার বিরুদ্ধে যে তকমা আপনি লাগিয়েছেন, একবারও কি চিন্তা করছেন আসলে আমি কি করছি? আমি কোত্থেকে খবর নিচ্ছি, কিভাবে নিচ্ছি? আর আপনি একটু আগে বললেন যে ব্যবহারটা করলেন, আমি আমার বাবা, আমার দাদার একমাত্র ছেলে, ওনার কোনো ভাই নাই, আমার কোনো চাচা নাই। দুর্ভাগ্যবশত যদি একটা চাচা থাকতো তাইলে আমার আরো 2টা ভাই বেশি থাকতো, আমার শক্তি আরো বাড়তো। কিন্তু আপনি, হ্যাঁ, মুরাদ আমাদের 14 গ্রামের ছেলে, জানি না আপনি তার পিছনে কেন লাগছেন, কি জন্য লাগছেন সেটাও আমি বলতে পারবো না। আর মুরাদ আমার এখন হয়তো বা আমার সাথে কথা বলতেছে, কিন্তু মুরাদ
দীর্ঘ 7-8 মাস আমার সাথে কোনো যোগাযোগ করে নাই, কথা বলে নাই। আজকে আপনি যার পররচনায়, যার টাকায় এই কথা বলতেছেন না, এটা আমি কিভাবে বুঝতে পারছি বুঝছেন? আমি গতকালকে যে সময় আপনি এই পোস্টটা দিয়েছিলেন, তখন আমি মন খারাপ করে, খুব মন খারাপ হলো। তখন আমি অফিসেই ছিলাম। তারপরে আমি একটা আইনের আশ্রয় নিতে আমি বাধ্য হয়েছি, আইসিটি মামলা করতে আমি বাধ্য হয়েছি। আর আপনি সৌদি আরবে তো আমি আইসিটি মামলা করলাম, ওকে, এটা বাহাদ জানায়ার কাজ, সিআইডির কাজ, ওরা তদন্ত করে দেখবে কে বা কারা সৌদি আরব থেকে আপনাকে এসব উৎসাহিত করছে, আপনার সাথে সৌদি আরবের কার যোগাযোগ, কার প্ররোচনায় আপনি এগুলো করেছেন, সেটা ওরা দেখবে, এটা ওদের বিষয়। আর আসেন, এরপরে যে আপনি, সরি আসলে আমি কি বলবো, আমি সবার কাছে আসলে ক্ষমা চাচ্ছি। এই জন্য আমি কখনো এরকম অপবাদ অথবা এই ধরনের তকমার সম্মুখীন আমি হই নাই। আর মানে কেনই বা আমার জন্য, আরে ভাই যদি আমি অপরাধ করি, সৌদি আরবের লোকজন বলবে যে এই আপেল খারাপ। আমি বাতা বাঙালি মার্কেটে আজকে 19 থেকে 20 বছর, এই বাঙালি মার্কেটের একটা লোক বলো, আপেল তুমি এই অন্যায়টা করেছো, তুমি এই অন্যায়টা করেছো, একটা লোক বলতে পারবে? আর আমি একটু লাইভে আসলে আমি লাইভে যদি কাউকে অ্যাড করতে চাই কিভাবে আনবো? হ্যাঁ, আমি ইনভাইট পাঠাইছি, ওকে, ইনভাইট পাঠাইছি, কারণ ওকে একটু আমার দরকার আছে। এই জন্য উনি যে দলিলটা দিয়েছে, সবাই একটু ওর কণ্ঠটা একটু শুনুক। এটা করতে খেয়ে আর রোবেলকে বলবো, রোবেল আমি তোমাকে ইনভাইট পাঠাইছি, তুমি অ্যাকসেপ্ট করো, তুমি অ্যাকসেপ্ট করো। আব্দুল্লাহ তুমিও অ্যাকসেপ্ট করো। আর এই কিডন্যাপগুলা কারা করছে, কে করছে, এটা আমাদের রিয়াদের যে সকল ভাই আছে, বেশিরভাগ ভাইরাই জানে। যারা পলিটিশিয়ান, বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, স্বেচ্ছাসেবক সংগঠন বলেন, সবাই জানে। কিছুদিন আগে আমাদের রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন ভাই এই কিডন্যাপারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চেয়েছিল। উনি কত বাধার সম্মুখীন হয়েছে উনি জানে। আর আমি ফেসবুকে প্রচার করে কেন কাজ করি নাই, কারণ আমি জানি ফেসবুকে যদি প্রচার করতে যাই তাহলে আমি সাকসেস হইতে পারবো না। কারণ হলো ভাই, ওদের টাকার কাছে কি আমরা পারবো? ভাই ওরা একটা লোক কিডন্যাপ করে, আপনি এই তো নিজেই বলেছেন গতকালকে 30 লাখ টাকা দাউদকান্দির ভাইয়ের কাছ থেকে নিয়ে গেছে। তো ওনার কাছ থেকে যে 30 লক্ষ টাকা নিয়ে গেছে, তো আপনি এবার চিন্তা করুন ওদের কাছে কি পরিমাণ অর্থ আছে। আর ভাই আমার পিছনে এই ষড়যন্ত্র হওয়ার কারণটা কি? সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যকলাপ করতে পারতেছে না, কারণ আমি প্রশাসনকে এমনভাবে হেল্প করতেছি যাতে একটা সন্ত্রাসীও এর থেকে বাঁচতে না পারে। আরে ভাই আপনি বলতেছেন আমি মামলা বাণিজ্য করি, ভাই মামলা বাণিজ্য কার সাথে করছি? একটা প্রমাণ আনেন তো।
পারবেন? ভাই আমি যদি মামলা বাণিজ্য করি, সৌদি আরবের আইনে থানা আছে, কোর্ট আছে, আমার বিরুদ্ধে মামলা করেন, আমি নিজে যাই স্যালেন্ডার করব, আমি নিজে আত্মসমর্পণ করব, আমি অপরাধী। কিন্তু কোনো অপরাধ না করে যখন অপরাধীর তকমা শুনতে হয়, তখন ভাই আসলে কি বলবো, তখন কিছু বলার থাকে না, তখন ওই উপরওয়ালার দিকে তাকাতে হয়। রাব্বুল ইজ্জত যখন আপনাকে পাকড়াও করবে না, আপনি কার ইশারায় করছেন জানি না, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেয়। রাব্বুল ইজ্জত যখন আপনাদেরকে পাকড়াও করবে, তখন বাঁচার কি কোনো উপায় থাকবে? আমার কাছে তো মনে হয় না তখন বাঁচার কোনো উপায় থাকবে। ভাই আইন কি বলে? লিটন গাজী ভাই, আপনি অনলাইনে, আমি আজকে হয়তোবা লাইভ করতেছি, এই প্রথম আমার কথা বলা, আপনারা এগুলা অনেক আগে থেকে করে আসতেছেন। ভাই আমি এত প্যাঁচ এত কিছু আমি বুঝি না ভাই, আমি সৎ সরল মনের মানুষ, আমি এত কিছু আসলেই বুঝি না। আমি যদি বুঝতাম ভাই, তাহলে এত ষড়যন্ত্র কেউই করতে পারতো না। কেউই করতে পারতো না। আর আপনি বলেছেন আমার বাড়িতে হামলা করবেন, আমার বাড়িতে যাই হামলা করবেন কেন? আমি কি করেছি? আর আপনি বলেছেন আমার বাড়ি একবার আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কখন আমার বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো? প্রিয় 14 গ্রামবাসী কি জানেন? আমি আমার বাড়ি জ্বালিয়ে দিয়েছে আমি জানি না, আপনি জানেন? ভাই এসব মিথ্যাচার কেন? কি জন্য? কার উৎসাহে? কাকে বাঁচানোর জন্য? ভাই সৌদি আরবে এমনও কিডন্যাপ হয় যেগুলো প্রকাশ করতে পারে না। তারা মামলা করার পরে তাদেরকে হুমকি দেওয়া হয় মামলা উঠিয়ে নেওয়ার জন্য। যদি মামলা না উঠিয়ে নেয়, তাদের পরিবারকে ক্ষতিগ্রস্ত করবে। ভাই আপনি যাদের পক্ষ নিয়ে কথা বলতেছেন, তাদের বিরুদ্ধে আমার কাছে এমন প্রমাণ আছে, আমার কাছে না, ওকে, আমার কাছে যেগুলো আছে এগুলো বাদ দিলাম, প্রশাসনের কাছে যে পরিমাণ প্রমাণ আছে, বাঁচার কোনো সুযোগ নাই। এদেশের আইন শৃঙ্খলা বাহিনী দুর্বল নয়, এরা দুর্বল নয়। আপনি জানেন এদেশের প্রশাসন, সিআইডি কতটুকু স্ট্রং? হ্যাঁ, আপনি বলবেন ও কি একটা তকমা লাগাইলেন, মানে টাকা খাওয়াইয়া সৌদি আরবে ঘোষ চলে। চাই আপনি একটু খাওয়ান তো, যদি পারবেন। কাকে ঘোষ দিচ্ছেন? নাম বলেন তার। আপনি তো সৌদি আরবে ছিলেন, অথবা এখনো আপনি রিয়াদের খবর নেন। ভাই সৌদি পুলিশরা অন্তত এতটুক না, আমি অন্তত সিআইডির কথা বলতেছি, তারা কারো কাছ থেকে কোনো টাকা অথবা অর্থ কোনো কিছুই নেয় না, কারণ তারা এতটাই অনেস্ট। আর আপনি সেই সিআইডিদের নামে বলতেছেন। ভাই একটা মানুষের নামে কোনো কিছু বলার আগে দয়া করে সম্পূর্ণ খবর নিয়ে তারপরে ওর বিরুদ্ধে লেখেন না। আমি যদি আসলে অপরাধী হই, লেখেন। আপনি আমার বিরুদ্ধে লিখবেন না কেন? যদি আমি অপরাধ অথবা অন্যায় করি, কেন লিখবেন না? কি জন্য লিখবেন না? ভাই কালকে আপনি আমাকে যেভাবে গালিগালাজ করেছেন, যেভাবে কথা বলেছেন, আপনি কি আমার সাথে এভাবে কথা বলতে পারেন? ভাই আমি তো আপনাকে চিনিও না, কেন আপনি আমার সাথে এভাবে কথা বললেন? কেন আমাকে এভাবে অপমান করলেন? ভাই আল্লাহ তাআলা আপনাকে ছাড়বে? আমি আমার রবের কাছে, ওনার বন্ধু হাবিবের উসিলা দিয়ে বলতেছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা দিয়ে বলতেছি, আল্লাহ আমাকে যারা অপমান করেছে
এবং আমাকে যারা ছোট করতে চেয়েছে, আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করেন, নয়তোবা আল্লাহ তাদের মৃত্যুর আগে অন্তত তাদেরকে ধ্বংস করেন, নয়তোবা হেদায়েত করেন, নয়তোবা ধ্বংস করেন আল্লাহ। আপনার বন্ধু হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়, কাবার উসিলায়, আর যে সকল নেক আল্লাহর ওলি আছেন ওনাদের উসিলায়, আল্লাহ আপনি আমার এই ফরিয়াদ অন্তত শুনেন। আপনি আমার ছবি নিয়ে যে রাজনীতি করতেছেন, এটা কোনোভাবেই উচিত করতেছেন না আপনি। আর যদি আপনি কোনো প্রমাণ অথবা কোনো কিছু আপনার কাছে থাকে, যারা দিছে, আসেন না একটু লাইভে কথা বলি। পারবেন? ওরা আসবে? ওই সন্ত্রাসী গোষ্ঠী, ওই চোরের বংশধররা কি আসবে? তবে 100% আমি আমার বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, আমি নিশ্চয় বাংলাদেশ সরকারের কাছে আমি আইনি সহযোগিতা পাবো, আমি আইনি পদক্ষেপ নেব আপনার বিরুদ্ধে। আমি আমার মানহানির মামলা করব, কারণ যে অপরাধের ধুলো কণা বালি আমার শরীরের কোনো অংশে লাগে নাই, আপনি সেই অপরাধে আমাকে অপরাধী বানিয়েছেন। হ্যাঁ, ওই আওয়ামী লীগ করি, যুবলীগ করি, ওই তকমা লাগায়া আপনি যদি লাগান, খালাস করেন আপনি, আমি ওইটা নিয়ে আপনারা কিছু বলবো না। কিন্তু কেন ভাই এগুলো কি জন্য করতেছেন আপনি? আপনি আমার সাথে সরাসরি কথা বলেন, আপনি আসেন, আপনাকে যারা প্রমাণ দিয়েছে, দলিল দিয়েছে, ডকুমেন্টস দিয়েছে, এভিডেন্স দিয়েছে, আপনি এভাবে কথা বলেন না। আসেন একটু সামনে, যদি সুপিতার সন্তান হয়ে থাকেন পারবেন, আসেন। ওকে, যারা আপনাকে দলিল দিয়েছে আসেন, তাদেরকে একটু আপনিও লাইভে নেন, ওকে আমিও টেনে নিচ্ছি। একটা লোক দেখান যে প্রমাণ দেখ যে আপেল এই অন্যায় করেছে, আপেল এই জুলুম করেছে। পারবেন? পারবেন না কখনো। যাক, এখন থেকে আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আপনি আমাকে ইনভাইট করবেন আপনার লাইভে, আমি উপস্থিত হব, প্রয়োজন ওইখানে জুতার মালা গলায় নেব। যদি কেউ বলতে পারে যে আমার সাথে জুলুম করেছে, অন্যায় করেছে, হ্যাঁ পারবে। কারা জানেন? যারা সৌদি আরব থেকে মামলা খেয়ে পালিয়ে গিয়েছে। এবার আসেন, তখন ওইটার ব্যবস্থা কি? তখন আইনি পদক্ষেপ, তখন গভর্নমেন্ট দেখবে বিষয়টা। আসলে কি পারবেন ভাই? লিটন গাজী ভাই, কেন আপনি কার উদ্দেশ্যে, কার পররচনা এগুলো করতেছেন? একবার বলেন প্লিজ, আমি জানতে চাই কেন, কার উদ্দেশ্যে? আপনি কে? আপনাকে আচ্ছা বুঝলাম, ওকে, আমি এক সাইডে রাখলাম। আপনি কোনো টাকা খান নাই, আপনি একজন ন্যায় এবং সৎ মানুষ। ওকে, যদি ন্যায় এবং সৎ মানুষ হয়ে থাকেন তাহলে আসুন না, যদি আপনার মনে আল্লাহ তাআলার বিন্দু পরিমাণ ভয় যদি থাকে, আসেন, ওই লোকটাকে নিয়ে আসেন। ওকে, আমি সহ, আপনি সহ লাইভে কথা বলি, সারা সৌদি আরবের মানুষ দেখবে। আপনার তো আবার, আমি তো ছোটখাটো মানুষ, আপনার তো অনেক মিডিয়া আছে বাবা, আমার তো কেউ নাই, আমি হইলাম ছোটখাটো মানুষ। আপনারা অনেক বড় বড় নেতা বাবারে, আপনারা কথা চেঞ্জ করতে পারেন, আমি তো এক কথার থেকে দুই কথা লড়তে পারবো না। আমি ওই এক কথা যেটা বলছি ওইটাতেই থাকবো। যাক, আমি আর কথা লম্বা করছি না। যদি কোনো প্রকার প্রমাণ অথবা দলিল আপনার কাছে থাকে, আপনি আমাকে পার্সোনালি নক দিবেন, ভাই এতটার সময় অমুক সময় লাইভে আসো, আমি লাইভে আসব, আপনি আমাকে লাইভে নিবেন। সারা বাংলাদেশ এবং সারা সৌদি আরবের সকল মানুষ দেখবে। এর চাইতে আর কোনো সমাধান আমি দেখতেছি না। হ্যাঁ, আমাকে হুমকি দিচ্ছেন, আমাকে এ করে ফেলবেন, সে করে ফেলবেন। ভাই ওকে, আমি যদি এতই খারাপ হই, আমার নামে থানায় গিয়ে মামলা করেন,
আপনি যেটা করতেছেন এটা তো সন্ত্রাসী কর্মকাণ্ড। ভাই, কোনো সৎলোক অথবা আইনের প্রতি শ্রদ্ধাশীল কোনো শিক্ষিত মানুষ, কোনো সুসন্তান, কোনো ভদ্র পরিবারের সন্তান কাউকে কি ধমক দিতে পারে? কাউকে হুমকি দিতে পারে? আপনি বলতেছেন আমার বাড়িঘর ভেঙে ফেলবেন, এই করবেন, সেই করবেন, জ্বালিয়ে ফেলবেন। ওকে, এত কিছু দরকারটা কি? ভাই, আমি গরিব মানুষ, ওকে আপনি আমার বাড়িঘর জ্বালিয়ে দেন, যান। আর আমি যদি 14 গ্রামের মানুষের কাছে ভালো হয়ে থাকি, অথবা 14 গ্রামের মানুষ যদি আমাকে ভালো জানে, তাহলে আমার বাড়িঘর তারাই রক্ষা করবে। আমার বিশ্বাস, আমার 14 গ্রামের মানুষ এবং চিওরার মানুষ, আমি আওয়ামী লীগ বলে ওরা আমাকে ফেলে দেবে না। সবচাইতে বেশি আমার পক্ষে কথা বলবে আমার বিএনপির আর জামাতের বাইরে। কেন? তারা জানে আপেল কি, তারা জানে আপেল কি অপরাধ করে না করে না, আপেল কি দুর্নীতি করেছে না করে নাই। 16 বছরে কোনো প্রকার বিন্দু পরিমাণ কোনো দুর্নীতির ছায়া সিটা ফোটা আমার ভিতরে ছিল না। এটা আমার 14 গ্রামের সবাই জানে, আশা করি। হ্যাঁ, কেউ সাথে ঝরগাঝাটি পারিবারিক ওইগুলো থাকতে পারে, কিন্তু তারপরও আমার ওই শত্রুগুলোও বলবে না যে আমি কেউর প্রতি জুলুম করেছি, কোনো অন্যায় করেছি, কোনো অত্যাচার করেছি। কারণ তারাও জানে আমি হেল্পফুল মানুষ। আপনি আমাকে আজকে অপমান করে আপনি যে আপনার টার্গেট কি আমি সেটা বুঝতে পেরেছি। কিন্তু প্রথম আমার খুব মন খারাপ হয়েছিল। রাত্রে আমি যখন নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে কাঁদতেছিলাম, আল্লাহ তুমি আমাকে কোন পরীক্ষাতে ফলাইলা। তখন পরে আমার মাথায় আসলো, ফজরের নামাজের পড়ার পরে ওরা আমাকে চাচ্ছে যে আমি এখান থেকে সরে যাই, নয়তোবা আমাকে হত্যা করা, নয়তোবা কোনোভাবে আমাকে জেলে ঢুকিয়ে দেওয়া। ইনশাল্লাহ সৌদি আরবের আইনে তো 2 নাম্বারে চলে না, ওইটা পারবেন না। আর বাকি যেটা আছে ওই ইয়েতে হত্যা করা, ওইটা হয়তোবা করতে পারেন। আর হয়াত মৌতের মালিক তো আল্লাহ রাব্বুল ইজ্জত, উনি যতক্ষণ চাইবে আমি ততক্ষণ জীবিত থাকব। আর উনি যদি চান আমি মরে যাব। আর উনি যদি, আল্লাহ যাকে ইজ্জত দে তাকে কি কেউ বেইজ্জতি করতে পারে? আর আল্লাহ যাকে বেইজ্জতি করে তাকে কি কেউ ইজ্জত দিতে পারে? ভাই, রাব্বুল ইজ্জতের কাছে আমি আপনি কেউই না, উনি সারা জাহানের সৃষ্টিকর্তা। উনি যখন দেখবে, উনি তো অন্তত জানে আমার মনের কথা কি, আপনার মনের ভিতরে কি আছে, সব কিছু উনি জানে। উনি আকামুল হাকিমিন, উনি সমস্ত বিচারকদের বিচারক। তবে ভাই, আপনি মানহানি করে আমাকে ছোট করেছেন, কারণ আপনি এখানে ভাইরাল হতে চেয়েছেন। কেন? আওয়ামী লীগের যুবলীগের তকমা লাগায় আমার। ভাই, আমি আওয়ামী লীগ করি, এটা এক সাইডে রাখেন, আমি প্রবাসী। এবং এই সৌদি আরবের মাটিতে রিয়াদে আমার 14 গ্রামের কোনো ভাই বলতে পারবে না যে আমি আওয়ামী লীগ বিএনপি কোনো কিছু চিন্তা করেছি। আমি আমার জামাতের ভাইয়ের জন্যও গিয়েছি, আমার বিএনপির ভাইয়ের জন্যও গিয়েছি, আমার আওয়ামী লীগ ভাইয়ের জন্যও গিয়েছি। আর যদি না যাই আর থাকি, আল্লাহর দোয়াই অন্তত এখানে বলেন আমি যাই নাই, আমি হেল্প করতে যাই নাই। আপনি জামাত বলে আপনাকে আমি হেল্প করতে যাই নাই, আপনি বিএনপি বলে আপনাকে হেল্প করতে যাই নাই, আপনি আওয়ামী লীগ বলে আপনাকে হেল্প করেছি। এরকম একটা প্রমাণ কি দিতে পারবেন? যাক ভাই, আর যারা, আমি আসলে শারীরিকগতভাবে খুবই অসুস্থ, আমি সবাইকে জানাচ্ছি। এবং কি আমার শুভাকাঙ্ক্ষী, আমার আত্মীয় স্বজন, আমার পরিবারবর্গ যারা আছে তাদেরকে আমি বলবো, যেহেতু আমি হার্টের রোগী, আমার ব্লাড প্রেশারও অনেক অনেক বেড়ে গেছে। আমার যদি মৃত্যু হয় অথবা আমি মারা যাই, আমার পরিবারবর্গ কেউ যাতে এতে, আমার শুভাকাঙ্ক্ষী, দুঃখ প্রকাশ না করে ওরা অন্তত যাতে এটা বলে যে আমি এই এই সন্ত্রাসীদের কাছে আমি খুন হয়েছি।
আর আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে কে? লিটন গাজী এবং তার সেলাপেলা যারা আছে তারা সবাই। এটা আমার 14 গ্রামবাসী এবং সৌদি আরব প্রবাসী যারা আছে তাদেরকে আমি বলে যাচ্ছি, আমি যদি হার্ট অ্যাটাক করি অথবা মারা যাই, কারণ একবার তো পিস্তল নিয়ে গুলি করতে আসছিল ভাই, ওকে অসুবিধা নেই, আমি আসলে এত কথা গুছিয়ে বলতেও পারি না। আসলে আপনাদের মতো গুছিয়ে বারবার মানুষকে গালি দিয়ে তো কথা বলতে পারি না। যদি আজকে গালি দিয়ে কথা বলতে পারতাম তাহলে হয়তোবা মানে খুব সুন্দর লাগতো। কিন্তু আসলে লিটন গাজী ভাই, আমি আপনার বাবা মা তুলে গালি দিতে চাচ্ছি না। কেন? আমার বাবা মা আমাকে শিক্ষা দিয়েছে, আমরা যেরকম তোমার বাবা মা, তুমি যাকে গালি দিবা তারও বাবা মা আছে। আর যদি বলেন যে গালিগালাজ কেন করতেছেন না, আপনি পারেন না, আমিও পারি গালিগালাজ করতে। আর আসেন, আর আমি যদি কোনো অন্যায় করে থাকি, আবারও বারবার ঘুরিয়ে পেঁচিয়ে আমি বারবার একটা কথাই বলতেছি, যদি আমি কোনো অন্যায় করে থাকি প্লিজ আমাকে আইনের হাতে সোপর্দ করুন। বাংলাদেশ এম্বাসি আছে, বাংলাদেশ এম্বাসি জানে, আমি বারবার বলতেছি, বাংলাদেশ এম্বাসি জানে কারা কিডন্যাপার, কোন কিডন্যাপারদেরকে আপনি বাঁচাতে চাচ্ছেন। কারণ আমি যদি এখানে এখন নাম প্রকাশ করি, ওরা তো পালিয়ে যাবে, ওরা বেঁচে যাবে, তা আমি নাম প্রকাশ করতেছি না। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি সৌদি আরব এবং রিয়াদের প্রবাসী বাঙালি ভাইদেরকে, আমি আগে যে পরিমাণ কাজ করেছি, সহযোগিতা করেছি প্রশাসনকে, তার থেকে অন্তত 1000 গুণ স্পিরিটে আমি কাজ করব ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে। আর যদি আমি এতে মারা যাই, আপনারা আল্লাহর কাছে হাত তুলে আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আমি আসলে আর কথা বাড়তে চাচ্ছি না, কারণ আমি কোনো অন্যায় করি নাই, বারবার বলতেছি আমি কোনো অন্যায় করি নাই। আমি আসলে কোনো অন্যায় করি নাই। আর যদি কোনো অন্যায় করি, আপনি আমাকে যে কোনো সময় ডাকবেন, আমি আসবো। আমি ভয় পাওয়ার লোক না ভাই, আমি আসবো। সবাই ভালো থাকবেন, সবার কাছে আমি দোয়া চেয়ে আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সন্ত্রাসীদের পতন হোক, সৌদি আরবে সহজ সরল অসহায় প্রবাসীদের জয় হোক, এই বলে আমি আমার বক্তব্য এবং আমার লাইভ আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।